শুরুতেই একটা প্রশ্ন, মাত্র 7 দিন টানা যুদ্ধ, এই সময়টুকুতে কি ইসরায়েল তাদের নিজেদের শক্তি ধরে রাখতে পারবে নাকি রসদের চাপে হোঁচট খাবে? মধ্যপ্রাচ্যের আকাশে যখনই উত্তেজনা বাড়ে তখন সবচেয়ে বেশি আলোচনায় আসে একটি নাম, ইসরায়েল ডিফেন্স ফোর্স। অত্যাধুনিক প্রযুক্তি, দ্রুত আঘাত হানার কৌশল আর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, সব মিলিয়ে বিশ্বের অন্যতম কার্যকর সামরিক বাহিনী হিসেবে পরিচিত তারা। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। শক্তি থাকা আর সেই শক্তিকে টানা ব্যবহার করার সক্ষমতা এক জিনিস না। ধরা যাক হঠাৎ করেই একাধিক দিক থেকে সংঘাত শুরু হলো, আকাশে মিসাইল, সীমান্তে গোলাগুলি, ভিতরে নিরাপত্তা চাপ। এই অবস্থায় প্রথম 24 ঘন্টা সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়টাতে ইসরায়েল তাদের পূর্ণ শক্তি ব্যবহার করে দ্রুত প্রতিক্রিয়া দেখায়। যুদ্ধবিমান আকাশে উঠে যায়, লক্ষ্যভিত্তিক হামলা শুরু হয় আর সক্রিয় হয়ে ওঠে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এই আয়রন ডোম প্রতিটি আগত রকেট শনাক্ত করে এবং যে রকেটগুলো জনবহুল এলাকায় পড়ার সম্ভাবনা থাকে সেগুলোকে মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। প্রযুক্তিগতভাবে এটি অসাধারণ, কিন্তু এর একটা বড় বাস্তবতা আছে। প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের খরচ হাজার হাজার ডলার। অর্থাৎ যদি দিনে শত শত রকেট ছোড়া হয় তাহলে শুধু প্রতিরক্ষাতেই বিপুল পরিমাণ রসদ খরচ হয়ে যায়। এখন আসি মূল জায়গায়, রসদ বা লজিস্টিক্স। যুদ্ধ শুধু বন্দুক বা মিসাইল দিয়ে চলে না, এর পিছনে থাকে জ্বালানি, গোলাবারুদ, খাদ্য, চিকিৎসা সরঞ্জাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিরবিচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা। ইসরায়েলের সামরিক কৌশল ঐতিহাসিকভাবে শর্ট ডিসেসিভ ওয়্যার এর উপর ভিত্তি করে তৈরি, অর্থাৎ তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের চেয়ে দ্রুত আঘাত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চায়। প্রথম 2-3 দিন সাধারণত তাদের জন্য বড় কোনো সমস্যা হয় না, কারণ এই সময়টাতে তারা আগেই প্রস্তুত রাখা মজুদ ব্যবহার করে। তাদের এয়ারফোর্স F-35, F-16 একটানা শর্টই চালাতে পারে। কিন্তু চতুর্থ দিন থেকে চাপটা ধীরে ধীরে বাড়তে শুরু করে, কারণ তখন শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষাও চালিয়ে যেতে হয়। যদি সংঘাত একক ফ্রন্টে সীমাবদ্ধ থাকে, ধরা যাক শুধু একটি সীমান্ত বা একটি গোষ্ঠীর সঙ্গে, তাহলে 7 দিন পর্যন্ত যুদ্ধ চালানো তুলনামূলকভাবে ম্যানেজেবল। কিন্তু সমস্যা তৈরি হয় যখন যুদ্ধ মাল্টি ফ্রন্ট হয়ে যায়, যেমন একদিকে গাজা, অন্যদিকে লেবানন সীমান্ত। এমন পরিস্থিতিতে প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ কয়েক গুণ বেড়ে যায়। আয়রন ডোমকে একসাথে বহু দিক থেকে আসা মিসাইল সামলাতে হয়, এতে ইন্টারসেপ্টর মজুদ দ্রুত কমে যাওয়ার ঝুঁকি থাকে। এখানে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এক্সটার্নাল সাপোর্ট। ইউনাইটেড স্টেট দীর্ঘদিন ধরে ইসরায়েলের সবথেকে বড় সামরিক সহযোগী। যুদ্ধের সময় জরুরি ভিত্তিতে অ্যামো, প্রিসিসিভ গাইডেড মিউনিশন এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ করে থাকে। ইতিহাসে দেখা গেছে বড় সংঘাতের সময় এই সহায়তা দ্রুত সক্রিয় হয়। উদাহরণ হিসেবে যদি গাজা ওয়ার 2023 এর দিকে তাকানো হয়, তাহলে দেখা যায় প্রথম দিকে তীব্র আক্রমণ চালানো হলেও সময়ের সাথে সাথে আন্তর্জাতিক চাপ ও রসদের বিষয় সামনে আসে। একইভাবে লেবানন ওয়ার 2006 এর দীর্ঘ লড়াইয়ের মধ্যে লজিস্টিক্যাল চ্যালেঞ্জ স্পষ্ট হয়ে উঠেছিল। আরেকটি বিষয় অনেকেই খেয়াল করে না, ম্যান পাওয়ার। এদের অ্যাক্টিভ সেনাবাহিনী সীমিত, তবে তারা রিজার্ভ ফোর্সের উপর অনেকটাই নির্ভর করে। যুদ্ধ শুরু হলে হাজার হাজার রিজার্ভিস্টকে দ্রুত ডাকা হয়, কিন্তু দীর্ঘ সময় ধরে এই ফোর্স ধরে রাখা অর্থনৈতিক ও সামাজিকভাবে চাপ তৈরি করে। 7 দিনের একটি সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি যদি কল্পনা করা হয়, তাহলে চিত্রটা এমন হতে পারে। প্রথম 1 থেকে 2 দিন পূর্ণ শক্তিতে আঘাত, দ্রুত প্রতিক্রিয়া, কোনো ঘাটতি নেই। 3 থেকে 4 দিন প্রতিরক্ষা ও আক্রমণ সমানতালে চলতে থাকে, রসদের ব্যবহার দ্রুত বাড়ে। 5 থেকে 7 দিন চাপ দৃশ্যমান হতে শুরু করে, বিশেষ করে ইন্টারসেপ্টর, প্রিসিশন অ্যামো এবং জ্বালানির ক্ষেত্রে। তবে এর মানে এই না যে তারা যুদ্ধ চালাতে পারবে না। তবে বাস্তবতা হলো ইসরায়েল 7 দিন পর্যন্ত যুদ্ধ চালাতে সক্ষম, কিন্তু সেটি নির্ভর করে যুদ্ধের তীব্রতা, ফ্রন্টের সংখ্যা এবং বাইরের সহায়তার ওপর। সবচেয়ে বড় শক্তি তাদের প্রযুক্তি, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং গোয়েন্দা তথ্য। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, দীর্ঘ সময় ধরে সেই শক্তিকে সাস্টেন করা। শেষ পর্যন্ত বলা যায় 7 দিনের যুদ্ধ ইসরায়েলের জন্য অসম্ভব না, কিন্তু সহজও না। এটা এমন একটা সময়সীমা যেখানে তাদের শক্তি ও সীমাবদ্ধতা দুটোই স্পষ্ট হয়ে ওঠে। যুদ্ধ যত দীর্ঘ হবে তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে রসদ, কূটনীতি এবং আন্তর্জাতিক সমর্থন।